গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল 9:10 বাজে। তো স্নান করে ঠাকুর পুজোটা দিলাম, পুজো দিয়ে এইমাত্র ঠাকুর ঘর থেকে বেরোলাম। কিন্তু আজকে বৃহস্পতিবারে পুজোটা দেয়া হয়নি, এমনি ঠাকুরকে তুলসী পাতা দিয়ে পুজো করা হয়েছে। ওই ঠাকুরকে স্নান করিয়ে তুলসী পাতা দিয়ে পুজো দিলাম আর জল বাতাসা দিলাম। কারণ বৃহস্পতিবারের আমের পল্লব দুব্ব এগুলো এখনও ঘরে আসেনি। আমার বর অনেকক্ষণ আগে বাজারে গিয়েছে, তো এখনও এগুলো নিয়ে আসেনি বাজার থেকে, সেই জন্য আর আমি দিতে পারিনি পুজোটা বৃহস্পতিবারে। কৃপা দুপুরবেলা দিয়ে দেবে, ওই সব কিছু নিয়ে আসবে, তারপরে কৃপা দুপুরবেলা ঘট বসাবে। আর আজকে সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তারপরে সাথে সাথে রুটি তরকারি করে ফেললাম। রুটি করেছিলাম আর আলুর তরকারি এই করলাম। এই টিফিন করে তারপরে জামা কাপড় কাচা ধোয়া করে স্নান করলাম। অনেকগুলো জামা কাপড় ধোয়া কাচা করলাম, নিচের বাথরুমেই কাচা ধোয়া করে নিয়েছে। তো এই হলো আমার 3 ঘন্টার কাজের রুটিন। সকাল 6টা থেকে 9টা অবধি কী কী কাজ করলাম সেই রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম, মৌখিক শেয়ার করলাম, হাতে কলমে প্রমাণ দিতে পারবো না। দেখো, এই আলুর তরকারিটা সকালবেলা করা হয়েছিল, কিন্তু কড়াইতেই রয়ে গেছে। কারণ এটা লবণ ঠিক আছে কি না আমি জানি না, আমি তো পুজো না দিই কোনো কিছু মুখে দিই না। তো এখন একটুখানি আর কি লবণটা চেখে দেখব, যদি দেখি লবণটা কম হয়েছে বা বেশি হয়েছে তাহলে তার ব্যবস্থা করতে হবে। লবণ একদম ঠিকঠাক হয়েছে, আর কিছু করতে হবে না। আর এই যে 6খানা রুটি করলাম, তো অর্জুন এই রুটি খেয়ে স্কুলে যাবে, টিফিনে নেবে, কৃপা খাবে। এই হলো অর্জুনের টিফিন, রুটি আলুর তরকারি। আর শর্ট ব্রেকের জন্য এই ভ্যানিলা কেক নেবে। আমি বললাম যে বিস্কুট নিয়ে যা দুটো, না ভ্যানিলা কেক নিতে হবে। আর অর্জুনকে তো ভালো জলের বোতল দেই না, এইসব বোতলই দেওয়া হয়। জলের বোতল সব সময় ফাটিয়ে নিয়ে আসে, সেজন্য এইসব বোতলই দিয়ে দিই। ওরা জলের বোতল দিয়ে ফুটবল খেলে, মাটিতে ফেলে সেটাকে দিয়ে পা দিয়ে সবাই নাকি ওই ফুটবলের মতো ছোড়াছুড়ি খেলবে, আর নয়তো এরকম করে ক্যাশ খেলবে এইভাবে। হ্যাঁ, এই করে। আর ভালো ভালো জলের বোতলগুলোকে সব ফাটিয়ে নিয়ে আসে। তাই বলেছি যে তোকে আর একদমই ভালো জলের বোতল দেওয়া হবে না। এই কিছুদিন আগেও একটা ভালো জলের বোতল বের করে দিয়েছিলাম, সেটাও ফাটিয়ে নিয়ে চলে এসছে। ভালো করে মাথা শ্রেণী চিরুনিটা কীভাবে রেখে গেল। চলটা বাবা, তুমি কার সাথে ঝগড়া করো না। হ্যাঁ, তুই স্কুলে থাকলে আমার খুব টেনশন হয়, তুই যে কার সাথে কখন কি ঝগড়া করিস। ডিম সেদ্ধ, হ্যাঁ ঠিক আছে বাবা, একদম কারোর সাথে ঝগড়া করবে না। এদের তো আলাদা আলাদা অনেক গ্রুপ থাকে। এ ওকে কোন টিটকারি করে, একটুখানি দিচ্ছি, তখন ও সহ্য না করতে পেরে এটা ওটা বলে দেয়। জল নিয়ে আসো বাবা, শোনটা বাবা। আজকে রান্না করব আচারি চিকেন। তো চিকেনটা ধোয়া হয়ে গেছে, মশলাও করে নিয়েছে। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এই যে পেঁয়াজ কাটা রয়েছে। একটা টমেটো এর মধ্যে দিলে খুবই ভালো হতো, কিন্তু টমেটোটা কাটার পর দেখলাম ওটা নষ্ট টমেটো, সেজন্য ওই টমেটো আর দেওয়া যাবে না, একটাই টমেটো ছিল। আর এইটুকু চিকেন ফ্রিজে রেখে দেব, এটা রান্না করব, এটা ফ্রিজে রেখে দেবো, এইটুকু রান্না করলে হয়ে যাবে। নর্মাল যেভাবে চিকেন রান্না করা হয় সেটা খেতে সবসময় ভালো লাগে না। আমার ছেলে মেয়ে তো মাঝে মধ্যেই বায়না ধরবে আমি যেন একটু ইউনিক স্টাইলে চিকেন রান্না করি, কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না। মাঝে মধ্যে এটা ওটা রান্না করে থাকি, কিন্তু প্রতিদিন তো আর সেটা সম্ভব হয় না, সময়ের ব্যাপার থাকে। তারপরে ধরো অনেক জিনিসপত্রেরও প্রয়োজন হয়, একটু ইউনিকভাবে রান্না করতে হলে আবার সেরকম মশলাপাতিরও প্রয়োজন হয়। সব সময় মশলাপাতি ঘরেও থাকে না, তো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি আমার ঘরে যেটুকু যা জিনিস আছে সেটুকু দিয়েই রান্নাবান্না করার। প্রথমেই আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর চিকেন একসাথেই কিন্তু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দেব বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তো কালারটাই হয়, ঝাল তো সেরকম একটা হয় না। যারা লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো তারা অবশ্যই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে। আমরা তো লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করি না, সেই জন্য রান্নার মধ্যে আমি লঙ্কার গুঁড়োটা খুব কম ব্যবহার করি।
এরপর এর মধ্যে দিলাম হলুদের গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দেব, আর দেব ব্লেন্ড করা আদা রসুন। বেশ কিছুটা আদা রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই কৌটোর মধ্যে রয়েছে আচারি মশলা পাউডার। এই আচারি মশলা পাউডারটা বেশ কিছুদিন আগে আমি বাড়িতে বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। এখন একটু মুখে বলে দিচ্ছি। এই আচারি মশলা পাউডারের মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা, অল্প একটু মেথি আর অল্প একটু সর্ষে। এই আচারি মশলা পাউডারের মধ্যে সর্ষে আর মেথিটা অল্প পরিমাণে দিতে হবে, তা না হলে মশলাটা তেতো তেতো হবে। এই সমস্ত মশলাগুলো তাওয়ায় অল্প একটু টেলে তারপরে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। বিশ্বাস করো, আজকে চিকেন থেকে একটা অন্য রকমের ফ্লেভার আসছে। সামান্য ওই আচারি মশলা পাউডারটা রান্নাটাকে অন্যরকম করে দিল। আর দেখো, আমার কিন্তু বেশি একটা খাটাখাটুনি করতে হয়নি, যেহেতু মশলাটা আমি আগেই করে রেখে দিয়েছিলাম, সেই জন্য আমার কোনো ঝামেলা পোহাতে হয়নি। চিকেন রান্না করার সময় অল্প একটু আচারি মশলা ওর মধ্যে দিলাম, আর পুরো রান্নাটা আজকে ইউনিক হয়েছে। চিকেন রান্না করার পর তো ওর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে থাকি, কিন্তু আজকে আর সেটা দেইনি। আজকে শুধু ওই আচারি মশলা পাউডারটাই দেওয়া হয়েছে। তারপরে আমি রান্না করলাম জিরা রাইস। নর্মাল ভাত দিয়েই জিরা রাইসটা করলাম। জিরে, শুকনো লঙ্কা, ঘি এইসব দিয়ে জিরা রাইসটা করা হয়েছে। একখানা বৃষ্টি হবে, চারদিক অন্ধকার করে এসছে। কালকে জানো তো সারাদিন বৃষ্টি হয়নি, আজকে সেটা সুদে আসলে তুলবে। একদিক দিয়ে বৃষ্টি হলে ভালোই হবে। গাছগুলো দেখলাম কেমন শুকিয়ে গেছে। আমি তাই মনে মনে ভাবছিলাম যে একদিন বৃষ্টি না হওয়াতে গাছের এই অবস্থা। আমার ভাবনাটা বৃষ্টির কানে চলে গেছে। আমি ভাবতে ভাবতে বৃষ্টির পর্ব শুরু হয়ে যাচ্ছে। এই ঘরে পাখাটা বন্ধ করি। আমি একটু আগে ব্রেকফাস্ট করলাম, এখন 12টা বাজে। অর্জুন স্কুল থেকে চলে এসছে, ওর খাবারটা বেড়ে দিচ্ছে। চিকেনের পিসগুলো না সব কেমন যেন আর কি ছোট বড়, একরকম না। অনেকগুলো চিকেনের পিস দেখলাম বড় বড়। আমাদের ঘরে সলিড পিস কেউ খেতে চায় না, শুধু আমিই খাই। কি করব, কেউ যখন খায় না তখন আমাকেই খেতে হয়। আজকে চিকেনের মধ্যে সলিড পিসও বেশি। সলিড পিস খেতে কেউ পছন্দ করে না, আমি যা একটু খাই। আমি তো সেরকম খাই না, 2-1 পিস যা খাই সে সলিড পিসই খাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:45 বাজে। আমি তো অবাক হয়ে গেলাম মোবাইলের দিকে তাকিয়ে যে এখন 7:45 বাজে। একটু আগে আমি ঠাকুরঘর থেকে বেরোলাম। আজকে বৃহস্পতিবার তো পাঁচালি করতে হয়েছে, একটু দেরি হয়েছে। সন্ধ্যের সময় স্নান টান করে ঠাকুরঘরে ঢুকলাম, সন্ধ্যেবাতি দিলাম। তারপরে এই শিব ঠাকুরের বই, তারপরে কৃষ্ণের শতনাম করা, পাঁচালি করা, এইসব করে এই ঠাকুরঘর থেকে বেরোতে একটু দেরি হয়ে যায়। তো ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে এই রান্নাঘরে ভাত বসালাম, তারপরে বোতলে জল ভরা, এই সন্ধ্যের বেলার আর কি টুকিটাকে কাজগুলো করলাম। তো ভাবলাম এখন ব্লগটা শুরু করি। তো মোবাইলে দেখে 7:45 বাজে, এর মধ্যে 7:45 বেজেও গেল। কি করে যে সময় চলে যায়। যাই হোক, এখন লাউ শাক কাটবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা উঠলে গেছে। এই দেখো পাশের বাড়ি থেকে আজকে আবার লাউ শাক দিয়েছে। এই না আজকেই দিল, কিন্তু আজকে বলছিল রান্না করতে। তো আমি তো আজকে রান্না করবো না, জিরা রাইস করেছি, মাংস করেছি। তো এই লাউ শাক রান্না করলে সেটা আর খাওয়া হবে না। হ্যাঁ, তো ছেলেমেয়েরা তো সেইভাবে খাবে না। এরকম কতটা লাউ শাক। তারপরে আমার বড় অতটা খায় না, ওর ঠিক নেই, ও তো মাঝে মধ্যেই বাড়িতে ভাত খায় না। আজকে দুপুরেও বাড়িতে ভাত খায়নি, খাই শুধু আমি একা। এবার নিজের একার জন্য আমি কি রান্না করবো, বুঝেছো? তো আজকেও আর রান্না করা হয়নি। তো বললাম যে আজকে তো রান্না করবো না, তো আজকে তাহলে কেটে দেন, কালকে রান্না করবো। কালকে তো শুক্রবার, কালকে নিরামিষ খাবো, তো কালকে এটা রান্না করে নেব। আজকে এটা কেটে কুটে রাখি। কতদিন ওনাকে না বললাম, উনি কতদিন লাউ শাক দিতে চেয়েছে। উনি যেদিনই লাউ শাকের কথা বলে সেদিনই আমাদের কিছু না কিছু একটা থাকে আর কি। হয় আমি উপোস করব, নয়তো সেদিন হয়তো বাড়িতে সবজিপাতি থাকবে। আজকে ধরো এই যে চিকেন রান্না হয়েছে, তো এইরকমই কিছু না কিছু একটা আর কি থাকে। আর সেই জন্য ওনাদেরকে না বলে দেই। গতকালকে তোমাদেরকে বলছিলাম। এখন এটা ঝটপট করে কেটে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিই। অনেকটা লাউ শাক দিয়েছিল, পুরোটাই কেটে রাখলাম। লাউ শাক কাটতে একটু সময় লাগে,
তা ভাবলাম লাউ শাকটা কেটে তারপরে ফ্রিজে রেখে দিই, তাহলে পরের দিন চটজলদি রান্না করে নিতে পারবো। এই ধরনের প্লাস্টিকে সবজিপাতি কেটে ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকে। আমার কাছে নেটের কিছু ব্যাগ রয়েছে যেগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সবজি রাখার জন্য, কিন্তু সেগুলো না একদমই ভালো না। ওই ব্যাগের থেকে না এই নর্মাল প্লাস্টিক ব্যাগে সবজি বেশি দিন ভালো থাকে। সংসারের কাজগুলো এইভাবেই গুছিয়ে করতে খুব ভালো লাগে। আমি তো একটা রুটিন মেনে আমার সংসারের কাজগুলো করি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। হয়তো মন খারাপ থাকলে বা শরীর খারাপ থাকলে রুটিনটা তখন এদিক ওদিক হয়ে যায়, কিন্তু 99% দিন আমার এই একইভাবেই কাটে। আমাদের মেয়েদের কাছে এই সংসারটা খুবই একটা প্রিয় জায়গা, আর সংসারে আমরা যাদের সাথে থাকি তারাও আমাদের খুব প্রিয় মানুষ। আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার এবং সংসারের প্রিয় মানুষগুলোর খেয়াল রাখার। সকাল থেকে রাত অবধি প্রতিদিন আমাদের এই একই লড়াই চলে। যাই হোক, নিচের ঘরের কাজকর্ম সেরে আমি আবার উপরের ঘরে চলে আসলাম। গতকালকে তোমরা দেখেছিলে আমি ওয়ার্ড্রোবের এক পাশটা গুছিয়েছিলাম, আজকে আরেক পাশটা গুছিয়ে রাখছি। একবারে যদি সমস্ত কাজের চাপ নিতে না পারি তখন আমি এইভাবেই অল্প অল্প করে কাজগুলো করে থাকি। এই ব্যাগটার মধ্যে সব বাটার সিল্ক শাড়িগুলো রাখা হয়েছে। এই শাড়িগুলো আমার খুব ফেভারিট ছিল, আমি এই শাড়িগুলো খুব পরেছি জানো তো। একটা সময় এদিক ওদিক যখন যেতাম তখন আমি এই শাড়িগুলো বেশিরভাগ সময় পরতাম। এগুলো আমার খুব ফেভারিট শাড়ি, কারণ আমি মোটা ছিলাম তো সেই জন্য আমি এই ধরনের বাটার সিল্ক শাড়িগুলো কিনতাম বেশি। তোমাদেরকে ওয়ার্ড্রোবটা দেখিয়ে দিচ্ছি। গতকালকে তো এই পাশেরটা গোছানো হয়েছে, আজকে এই পাশেরটা গোছানো হয়েছে। তো মাঝখানের এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ক্রিপার জামা কাপড়, তারপরে এটার মধ্যেও ক্রিপারটা রয়েছে, এগুলোও ক্রিপার। আর এখানে এই যে আমার কিছু শাড়ি রয়েছে, সিল্কের শাড়িগুলো এখানটাতেই রাখলাম। আর এই যে এই শাড়িগুলো দেখতে পাচ্ছ, এইসব শাড়ি এখন আর একদমই পরা হয় না। এইসব শাড়িগুলো আমি আমার বিয়ের সময় পেয়েছিলাম, তো এই শাড়িগুলো আমি ফেলতেও পারি না, স্মৃতিস্বরূপ আর কি রয়ে গেছে। এগুলো বেশিরভাগই বিয়ের সময় পাওয়া। এখানেও কিছু শাড়ি রাখা আছে, এর মধ্যে রয়েছে ওই যেই ব্লাউজগুলো আমার হয় না সেই ব্লাউজ, ওড়না এগুলো রয়েছে। ওপাশে আরও শাড়ি রয়েছে, ওসব শাড়ি পরা হয় না, এগুলো পরা হয়। আর এই যে এটার মধ্যে যা রয়েছে সেগুলো আর কি পরা হয়। আমার এরকম ফাঁকা ফাঁকা আলমারি দেখতেই ভালো লাগে, বেশি ঠাসা ঠাসা ভরা ভরা থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়। বড় একটা কাজ কমপ্লিট হলো, এবার আরামসে পুজোর শপিং করা যাবে। এটাই হলো গিয়ে ফান্ডা। পুজোর শপিং করব, নতুন জামা কাপড় আসবে, সেই জন্যই আলমারি দুটো ভালো করে গোছানো হয়েছে। পুজোর জিনিসপত্র এনে সেগুলোকে তো রাখতে হবে, ওই জন্যই মা মেয়ে দুজন মিলে আলমারি দুটো গুছিয়ে নিলাম। এবার আরামসে পুজোর শপিং করে আবার এর মধ্যে ঠেসে ঠুসে রাখবো। পুজোর পর আবার আলমারি সব এলোমেলো হয়ে যাবে, প্রতি বছরই তাই হয়। পুজোর পর আলমারি আবার সে এলোমেলো হয়ে যায়, তখন আবার গোছাতে হবে। আর এগুলো সব নিচের ঘরে নিয়ে যেতে হবে। কিছু জামা নিচের আলমারিতে থাকে, সেগুলো উপরের আলমারিতে চলে এসছে, তো সেগুলো নিচের আলমারিতে রাখতে হবে। কিছু জামা ফিটিংস করতে হবে, কিছু শাড়ি লন্ড্রিতে যাবে, কিছু শাড়ি ফলস পিকোতে যাবে। গতকালকে তোমাদেরকে বলছিলাম, তো ওই আলমারিটা না গুছিয়ে তো আমি সব বের করতে পারছি না, মানে সব এক জায়গা করতে পারছি না। এবার এগুলো সব ভাগ ভাগ করে রাখা হবে, যেটা যেখানে পাঠানো সেটা সেখানে পাঠিয়ে দেব। ওয়ার্ড্রোব গোছানো বিশাল বড় এক হ্যাপা। দুদিন ধরে এই ওয়ার্ড্রোবটা গোছালাম। আমি তো ভেবেছিলাম কালকেই আমার কমপ্লিট হয়ে যাবে, কিন্তু কালকে তো আর কমপ্লিট করতে পারলাম না। তো মেয়েটা উদ্যোগ নিয়েছিল বলে কৃপা বলে, মা কলেজ খুলে গেলে আমি কিন্তু আর এই সমস্ত কাজ করতে পারবো না, তখন কিন্তু আমাকে আর বলতে পারবে না। তো এই দুদিন ধরে এই ওয়ার্ড্রোবটা গোছানো কমপ্লিট হলো, বাঁচা গেল। মানে কঠিন কাজ যখন সম্পন্ন হয়, কঠিন কোনো কাজ যখন সম্পন্ন হয় তখন বিশাল আনন্দ লাগে। আমি তো কালকে সন্ধ্যা অবধি টেনশনে ছিলাম যে এই ওয়ার্ড্রোবের জিনিসপত্র সব বের করে আবার সেই সব গোছাও, কী ঝামেলা, এই কবে এগুলো ঠিক মতো গোছাতে পারবো। যাক বাবা, ঠিকঠাক মতো গোছানো হয়ে গেছে।
এখনও এই যে এই জিনিসপত্রগুলোর দিকে তাকালে আবার মাথা ঘুরাচ্ছে, এগুলোকে আবার ঠিকঠাক করে সব কায়দা করতে হবে। আর আমি না ওরকম মানে ঠাসা ঠাসা ওয়ার্ড্রোব, আলমারি এগুলো একদম পছন্দ করি না। একটু ফাঁকা ফাঁকা থাকবে, জিনিসপত্র যাতে খুঁজে বের করতে পারি। বেশি জিনিসপত্র থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি করতে পারি না, দিশা করতে পারি না। নিচের ঘরে আলমারিটা মাঝে মধ্যেই গোছানো হয়, আমি তো বেশিরভাগ সময় নিচের ঘরে থাকি, ওই জন্য ওই আলমারিটা মাঝে মধ্যেই গোছানো হয়। হয়তো কোনো দিন সন্ধ্যের সময় টুক করে গুছিয়ে ফেললাম। আর তাছাড়া নিচের আলমারিতে অত বেশি জামা কাপড় থাকেও না, কিন্তু যাও বা আছে, যেটুকু আছে সেটুকু আমি মাঝে মধ্যেই গুছিয়ে ফেলি। আলমারিটা একদম ভরা। আমার হাজব্যান্ডের ঘরের ওয়ার্ড্রোব, তারপরে এই ঘরের ওয়ার্ড্রোব, এগুলো মাঝে মধ্যেই গোছানো হয়। এগুলোর মধ্যে সেরকম একটা জিনিসপত্র নেই তো, আর ওই জন্য আমি মাঝে মধ্যে এগুলো টুক করে গুছিয়ে ফেলি। কিন্তু এগুলোর মধ্যে আমার আর কৃপার অনেক জিনিসপত্র, তো এগুলো ওই জন্য না আলস্য করে না গোছানো হয় না। যাই হোক, কঠিন একটা কাজ উদ্ধার হয়েছে, একটু নিশ্চিন্ত। এখন মুখে ভার্জিন কোকোনাট অয়েল মাখবো, এই যে এটা আর কি, মানে এই তেলটা দিয়ে মুখে মাসাজ করি। তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। বন্ধুরা, আজকে তাহলে ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।